তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে উৎপন্ন হওয়া অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন বিশিষ্ট যেটা ছিল এটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে 4 কার্বন বিশিষ্ট এটার সাথে যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে। এটা কোথায় হচ্ছে? এই যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে, ম্যাট্রিক্সের ভেতরে হচ্ছে। এই সাইট্রিক অ্যাসিড পরবর্তীতে আইসোমারিক পরিবর্তন হয় এবং বিভিন্ন এনজাইম এখানে ভূমিকা পালন করে। তারপর সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে। আইসোসাইট্রিক অ্যাসিড থেকে পরবর্তীতে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরি হচ্ছে। আমাদেরকে এই সিরিয়ালটাও তো পড়তে হবেই রিটেনের জন্য, প্লাস এমসিকিউ এবং শক্তির হিসাবের জন্য যেগুলো জানতে হবে, এই যে এই সাইডের কথাগুলো, যে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড যখন তৈরি হয় সেই সময় এই যে একটা ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে একইভাবে এখান থেকে প্রোটনগুলো বের হয়ে গিয়ে এনএডির সাথে যুক্ত হয়ে গেল এবং আরেকটা এনএডিএইচ2 তৈরি করলো। এবং এটা ছিল 6 কার্বন বিশিষ্ট এবং আরেকটা কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের হয়ে যাওয়ার কারণে তাহলে 5 কার্বন বিশিষ্ট আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড হলো। পরের বিক্রিয়াতে সেটা আবার পরিবর্তিত হয়ে আরেকটা ডিহাইড্রোজিনেজ এনজাইমের সাহায্যে সেটা সাকসিনাইলকে রূপান্তরিত হলো। একইভাবে এই ধাপেও একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল এবং এর নিজের জারণ হয়ে একটা এনএডিএইচ2 সে তৈরি করলো। তাহলে এটা এবার 4 কার্বন বিশিষ্ট হয়ে গেল সাকসিনাইল কোয়ে। সাকসিনাইল কোয়ে পরবর্তীতে কি হচ্ছে? পরবর্তীতে এর সাথে পানি যুক্ত হচ্ছে এবং সাকসিনিক অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে। আর এই বিক্রিয়াতে আরেকটা এটিপি তৈরি হচ্ছে। সাকসিনিক অ্যাসিড থেকে পরবর্তীতে ফিউমারিক অ্যাসিড তৈরি হচ্ছে, এটাও একটা ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায়, এবং এই বিক্রিয়াতে এক অণু এফএডিএইচ2 তৈরি হচ্ছে। ফিউমারিক অ্যাসিডের সাথে আবার পানি যুক্ত হয়ে ফিউমারেজ এনজাইমের সহায়তায় ম্যালিক অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে। সেই ম্যালিক অ্যাসিড আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতেছে এবং এই বিক্রিয়াতে আরেকটা এনএডিএইচ2 তৈরি হচ্ছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে এই প্রক্রিয়াটাকে সচল রাখে, ভেতরের এই চক্রটাকে সচল রাখে। এখন আমরা যে খাদ্যদ্রব্যগুলো খাই, এই যে বললাম যে প্রধানত আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি, গ্লুকোজ পাচ্ছি, সেই গ্লুকোজটা পরিবর্তিত হয়ে পাইরুভিক অ্যাসিড হয়ে তারপরে এইভাবে চক্রে প্রবেশ করলো, অ্যাসিটাইল কোয়ে হিসেবে চক্রে প্রবেশ করে তারপরে চক্রটাকে সচল করলো। লাভটা কি হলো? লাভ হলো যে এই ধাপগুলোর মাধ্যমে শক্তি পাওয়া গেল, এনএডিএইচ2, এফএডিএইচ2, এটিপি এগুলো পাওয়া গেল। এবং আমরা জানি যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে কোন চক্রে হইলো? গ্লাইকোলাইসিসে কিন্তু হয় নাই, এটা আসলে ক্রেবস চক্রে হয়। শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড বের হয়, উৎপন্ন হয়, সেটা আসলে ক্রেবস চক্রেই হয়। এছাড়াও আমরা যে খাদ্যদ্রব্যগুলো খাই, সেই খাদ্যদ্রব্যের ভেতরে সাইট্রিক অ্যাসিড আছে না, যে আমরা যে জৈব অ্যাসিড খাচ্ছি, টক জাতীয় জিনিস খাচ্ছি, সেগুলোর ভিতরে তো সাইট্রিক অ্যাসিড আছে। আরও বিভিন্ন রকমের পদার্থ আছে, যে ম্যালিক অ্যাসিড আছে, ফিউমারিক অ্যাসিড আছে। অর্থাৎ যেটাই খাই না কেন আমরা, সব কিছুই একসময় না একসময় ক্রেবস চক্রে প্রবেশ করবে, এবং ক্রেবস চক্রে প্রবেশ করা মানেই এইভাবে সে এনএডিএইচ2 বা এফএডিএইচ2 এবং এটিপি তৈরি করবে। আমরা তাহলে কি দেখতে পাচ্ছি? যে এই চক্রের মাধ্যমে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে কতগুলো এনএডিএইচ2, এফএডিএইচ2, এটিপি তৈরি হলো। আমরা দেখতে পাচ্ছি অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় এখানে একটা এনএডিএইচ2, তাহলে এখানে একটা, তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা, দুইটা, এই যে তিনটা, চারটা। সুতরাং বলতে পারি আমরা যে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে ক্রেবস চক্রে 4টা এনএডিএইচ2 তৈরি হচ্ছে। যেহেতু 2 অণু পাইরুভিক অ্যাসিড ছিল গ্লুকোজ ভেঙে, সুতরাং 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে কয়টা এনএডিএইচ2 উৎপন্ন হবে? 8টা এনএডিএইচ2 উৎপন্ন হবে। এনএডিএইচ2 সংখ্যা 8টা 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে। আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু শক্তি আছে। কি শক্তি? এফএডিএইচ2 আছে। এফএডিএইচ2 এক অণু থেকে একটা আসছে, সুতরাং 2 অণু থেকে 2টা আসবে। এবং এটিপি তৈরি হয়েছে, এই এটিপি এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে একটা আসছে, সুতরাং 2টা থেকে 2টা আসবে। তাহলে আমরা জানতে পারলাম যে ক্রেবস চক্রে 8 অণু এনএডিএইচ2 তৈরি হলো, 2 অণু এফএডিএইচ2 তৈরি হলো, আর 2টা এটিপি তৈরি হলো। যে মোট 36টা এটিপি তৈরি হওয়ার কথা এই সবাত শ্বসন প্রক্রিয়া, তার বড় একটা অংশ এই ধাপেই তৈরি হচ্ছে, এই ধাপে তৈরি হয়ে যাচ্ছে। এবং এই বিক্রিয়াতে দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে একটা কার্বন ডাইঅক্সাইড, এখানে একটা, দুইটা কার্বন ডাইঅক্সাইড, তিনটা কার্বন ডাইঅক্সাইড। তাহলে
একটা ক্রেবস চক্র সম্পন্ন হলে সেখানে 3 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সুতরাং 2টা পাইরুভিক অ্যাসিডের জন্য টোটাল ক্রেবস চক্রে 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এগুলি এমসিকিউ এর কোশ্চেন, কয়টা কতগুলো উৎপন্ন হচ্ছে, এবং একই সাথে রিটেনের জন্য এই শক্তির হিসাবগুলো আমাদের পড়তে হবে। এখন আমরা যত টাকা পয়সার হিসাব করি না কেন, যে 500 টাকা, 1000 টাকা, 20,000 টাকা, সব কিছুর ক্ষুদ্রতম একক কত? 1 টাকা। যদিও আমাদের এখন এই যে মোবাইলের ব্যালেন্সে 1 পয়সার হিসাব এখনো দেখায়, কিন্তু পয়সা নামক এরকম কোনো জিনিস কিন্তু এখন আমরা চোখে দেখি না। আসলে আমরা 1 টাকাই দেখি এখন। ক্ষুদ্রতম একক হচ্ছে 1 টাকা বলতে পারি। একইভাবে এখানে এই যে NADH2, FADH2, ATP সবগুলোই শক্তি। তবে আমরা বায়োলজিক্যাল কয়েন বা ক্ষুদ্রতম শক্তির এককটাকে বলি আমরা এটিপি। সুতরাং NADH2, FADH2 যত বড় শক্তি হোক না কেন, এই শক্তিগুলোকে আগে এটিপিতে কনভার্ট করতে হবে, তারপর সেটা খরচ করা যাবে। তার মানে বড় টাকার নোটগুলোকে এবার খুচরা ছোট টাকায় রূপান্তরিত করতে হবে। এটা হচ্ছে শেষ ধাপ। আর এই কাজটা কিভাবে করা হবে? এই কাজটা করা হবে এই যে ম্যাট্রিক্সের ভেতরে যে NADH2, FADH2 তৈরি হলো, এই জিনিসগুলো ভেতরের এই যে মেমব্রেন, যেটা ভেতরের মেমব্রেন, ভাঁজ হওয়া ক্রিস্টির গায়ের যে মেমব্রেনটা, এই মেমব্রেনের সাথে লাগানো কিছু চেইন থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি বা ইটিএস। এদের মাধ্যমে এই বড় শক্তিগুলোকে এরপরে ভেঙে এটিপিতে রূপান্তরিত করা হয়। কিভাবে? তবে তার আগে আমরা এই যে ক্রেবস চক্র যেটা পড়লাম, এটা খুব ভালো করে পড়ে ফেলতে হবে রিটেনের জন্য। যেভাবে আমরা ছবিটা দেখলাম, ছবিটা আসলে আত্মস্থ করতে হবে, এবং কোথায় কয়টা NADH2, FADH2 তৈরি হচ্ছে এগুলো মুখস্থ করতে হবে। কোথায় কোন এনজাইম ব্যবহার হচ্ছে, যদি পারো এনজাইমের নাম পড়বা, আর না হলে বাদ। কিন্তু কোন এনজাইমের নাম পড়তে হবে, অন্তত প্রথমটা, যে পাইরুভেট ডিহাইড্রোজিনেস অ্যাসিটাইল কোয়ের সৃষ্টির সময় কোন এনজাইম ব্যবহার হয়েছে, এই এনজাইমের নাম অন্তত পড়তেই হবে। আর বাকিগুলো পারলে মনে রাখো। এরপরে খেয়াল করি আমরা যে আমরা কিভাবে মনে রাখবো যে এখানে যে কোনটার পর কোনটা কি তৈরি হচ্ছে। আমরা মনে রাখার জন্য একটা ছন্দ ইউজ করতে পারি। এই যে এখানে নাম আসতেছে, দেখতে পাচ্ছি আমরা যে OCA ইজ এ সিলি স্টুপিড ফানি মলিকিউল, এটা দিয়ে মনে রাখতে পারি। OH তে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, CA তে সাইট্রিক অ্যাসিড, ইসতে আইসোসাইট্রিক অ্যাসিড, এতে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সিলিতে সাকসিনাইল কোয়ে, স্টুপিডতে সাকসিনিক অ্যাসিড, ফানিতে ফিউমারিক অ্যাসিড, মলিকুলতে ম্যালিক অ্যাসিড। মানে এই সিরিয়ালে আমরা মনে রাখতে পারি যে কোনটার পরে কি হচ্ছে এবং কখন কখন কোন শক্তি তৈরি হচ্ছে, এটা তো মুখস্থ করতেই হবে। এটা জাস্ট ক্রমের জন্য। এখন এই ক্রেবস চক্রের গুরুত্বটা কি? ক্রেবস চক্র সম্পন্ন হলো, এখানে আমরা কি তাৎপর্য দেখতে পাই ইতোমধ্যে বলা হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাইলাম যে গ্লাইকোলাইসিস ধাপে 2 অণু NADH2 আর 2টা ATP তৈরি হয়েছিল। আর এখানে ম্যাক্সিমাম অংশ, শক্তির যে বড় অংশটা, সেটাই তৈরি হচ্ছে ক্রেবস চক্র থেকে। তাহলে বিপাকীয় কাজকর্মের জন্য আমাদের প্রয়োজনীয় যত শক্তি দরকার, তার একটা বড় অংশই পাওয়া যাচ্ছে এই ক্রেবস চক্র থেকে। আর ক্রেবস চক্রে উৎপাদিত একাধিক জৈব অ্যাসিড উদ্ভিদের অ্যামাইনো অ্যাসিড সৃষ্টিতে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এই যে ক্রেবস চক্রের ভেতরে যে অ্যাসিডগুলো আছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, এগুলোর শারীরবৃত্তিক কিছু কাজেও কিন্তু ভূমিকা আছে, এগুলো ভূমিকা রাখে। 3 নম্বর বলা হচ্ছে যে ক্রেবস চক্র উৎপন্ন সাকসিনিক অ্যাসিড ক্লোরোফিল অণু সৃষ্টির সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সাকসিনিক অ্যাসিড দরকার ক্লোরোফিল অণু তৈরির জন্য। সুতরাং এটা তৈরি হচ্ছে কোন ধাপে? ক্রেবস চক্রে তৈরি হচ্ছে। সুতরাং ক্রেবস চক্র দরকার ক্লোরোফিল অণু তৈরি হওয়ার জন্য। ক্রেবস চক্র শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্রস্থল, ইতিমধ্যে আমরা জেনে ফেলছি ব্যাখ্যাটা। তারপরে থাইমিন, সাইটোসিন, পোরফাইরিন, হিম ইত্যাদিও এই চক্র সংশ্লিষ্ট দ্রব্য থেকে তৈরি হয়ে থাকে। তাহলে কোন কোন নাইট্রোজেন বেস এবং কি কি যৌগ আছে, পোরফাইরিন, হিম, এগুলোও এই চক্র থেকে তৈরি হচ্ছে। আর আমরা শ্বসনে যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করতেছি, তার উৎসটা আসলে কোথায়? এই ক্রেবস চক্র। তাহলে আমাদের এই যে 1 নাম্বার, 3, 4, 6, 7 এই পয়েন্টগুলো আমরা ভালো করে পড়ে ফেলবো আর কি। সবই পড়তে হবে, বুঝতে পারছো। এই অধ্যায়টা অনেক বড়, একটু কঠিনও বটে।
আবার রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রশ্ন আছে এখানে। এরপরে আমরা আসি এবার এই যে বড় যে অংশগুলো NADH2 FADH2 এগুলো থেকে কিভাবে বায়োলজিক্যাল কয়েন বা এটিপি তৈরি হচ্ছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে কিভাবে কাজ হচ্ছে সেটাতে আসি। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন জিনিসটা অনেকটা এরকম, এই যে এখানে যে মাইটোকন্ড্রিয়া আমরা দেখতে পাচ্ছি একদম এটা হচ্ছে বাইরের মেমব্রেন, আর ভেতরের এটা হচ্ছে ভেতরের মেমব্রেন। এটাকে একটু বড় করে দেখানো হচ্ছে, হ্যাঁ, যে এখানকার যে ছবিটা, এই ছবিটাকে একটু বড় করে দেখানো হচ্ছে। তাহলে এই যে বাইরের যেটা আছে এটা হচ্ছে বাইরের মেমব্রেন, আর নিচের দিকে যে আরেকটা লেয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিতরের মেমব্রেন। তাহলে বাইরের মেমব্রেন আর ভিতরের মেমব্রেনের মাঝখানে বহিস্থ প্রকোষ্ঠ, এই জায়গাটা একটা গ্যাপ আছে, ইন্টারমেমব্রেন স্পেস বলা হচ্ছে। আমরা এখন পড়ব যে ভিতরের মেমব্রেন যায় এখানে কিভাবে কাজটা হচ্ছে। তাহলে ম্যাট্রিক্সের ভেতরে এই জায়গাগুলোতে NADH2 FADH2 এগুলো তৈরি হয়েছিল, হওয়ার পরে এবার এই ইনার মেমব্রেনে এরকম কিছু পদার্থ থাকে, কিছু দেখো যে পাশাপাশি অবস্থান করছে অনেকটা চেইনের মতো। এই চেইনগুলো হচ্ছে কিছু আছে যেগুলা ইলেকট্রন বহন করে, এগুলোকে বলি আমরা ইলেকট্রন বাহক। কিছু আছে যেগুলো প্রোটন বহন করে, সেগুলোকে বলি আমরা প্রোটন বাহক। যাই হোক, এখানে এগুলো হচ্ছে আয়ন বাহক, বা এই যে ইলেকট্রন বহন করতেছে ইলেকট্রন বাহক, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলতেছে। এখন এগুলোর আবার সুনির্দিষ্ট কিছু নাম আছে, তোমাদের বইয়ে নাম দেওয়া আছে। যে প্রথমে যেটা, এর নাম হচ্ছে NADH2 রিডাক্টেস, তারপরেরটাকে বলা হচ্ছে ইউবিকুইনল, তারপরেরটাকে বলা হচ্ছে সাইটোক্রোম রিডাক্টেস, তারপরেরটাকে বলা হচ্ছে সাইটোক্রোম সি। তাহলে এরকম চারটা জিনিস আছে যে জিনিসগুলো এরকম করে ইলেকট্রনকে ধারাবাহিকভাবে বহন করতেছে। এই ইলেকট্রনটা আসতেছে কোথা থেকে? এই যে বললাম যে ম্যাট্রিক্স এই ভেতরের দিকে NADH2 FADH2 এগুলো তৈরি হয়ে আছে। প্রথম যেটা থাকে NADH2 রিডাক্টেস, সেটার সাথে NADH2 সম্পর্ক আছে। NADH2 NADH2 রিডাক্টেসকে ইলেকট্রন দিয়ে দেয় এবং সেই ইলেকট্রন গ্রহণ করে, আর এদিকে NADH2 যেটা ছিল সেটা NADH হিসেবে থেকে যায়। আর যে ইলেকট্রনটা ছেড়ে দিল সেই ইলেকট্রনটা সে আবার পাশের জনকে দিয়ে দেয়। যখন সেই ইলেকট্রন গ্রহণ করেছিল সেই সময় শক্তির সহায়তায় এই যে এখানে যে হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেনকে সে এদিকে পাম্প করে ওদিকে পার করে দিচ্ছে। তাহলে পাম্প করার জন্য কি এখানে কিন্তু শক্তি দরকার হয়, তাহলে এই ইলেকট্রন পার করার সময় কিছু শক্তি তৈরি হচ্ছে, আর সেই শক্তির সহায়তায় এই প্রোটনগুলোকে পার করে দিচ্ছে ভেতর থেকে, এই ভেতরের মেমব্রেন পার করে বাইরের এই প্রকোষ্ঠের এই গ্যাপের ভেতরে পার করে দিচ্ছে। একইভাবে এই ইলেকট্রন যখন পাশেরটায় চলে আসলো, পাশেরটাকে বলা হচ্ছে ইউবিকুইনন, তারপরে সে আবার পার করে দেয় তার পাশেরটাকে, এটাকে বলা হচ্ছে সাইটোক্রোম রিডাক্টেস। এবং আগে থেকে তৈরি হওয়া যে FADH2 ছিল, সেই FADH2 থেকেও কিন্তু একইভাবে ইলেকট্রন এদিকে চলে আসে এবং এরও যে হাইড্রোজেন ছিল সেটাও শক্তির সহায়তায় পার হয়ে ওদিকে চলে যাচ্ছে। পরবর্তীতে এই সাইটোক্রোম রিডাক্টেস থেকে এই ইলেকট্রনটা চলে যাচ্ছে তারপরের সাইটোক্রোম সিতে। সাইটোক্রোম সি এর পরে কিন্তু ইলেকট্রনটা আর যাচ্ছে না, পরবর্তীতে এটা একটা কাজ হচ্ছে, আমরা এই বর্ণনাতে একটু পরে আসতেছি। আমরা কি দেখতেছি যে ভেতর থেকে পাম্প করে করে সব প্রোটনকে বাইরে পার করে দেওয়া হলো। এতে করে যে ঘটনা ঘটতেছে যে ভেতরের দিকে ম্যাট্রিক্সের দিকে এবার প্রোটনের ঘনত্ব কমে গেল, আর এই বাইরের দিকে এখানে প্রোটনের ঘনত্ব এবার বেড়ে গেল। একটা প্রোটনের আনতি বা ঘনমাত্রার ব্যাপার তৈরি হয়ে গেল, কম বেশির এদিকে ওদিকে, যার কারণে প্রোটনগুলো ব্যাপনের অনুসারে আবার ভেতরে চলে আসতে চায়, আবার ভিতরে চলে আসতে চায়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা বিষয়, এখানে বইয়ে এত সুন্দরভাবে বলাও নাই, ছবিতে দেখানোও নাই, কিন্তু বর্ণনাগুলো যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো যে একটা NADH2 জন্য এখানে একবার প্রোটন চলে গেল, এখানে একবার প্রোটন চলে গেল ওদিকে, এখানে একবার প্রোটন চলে গেল ওদিকে, কয় জায়গায়? 3 জায়গায়। সুতরাং 3 জায়গায় এরকম প্রোটনগুলো পার করার জন্য 3 জায়গাতে এটিপি শক্তি তৈরি হয়েছিল, যার কারণে আমরা বলি এক অণু NADH2 সমান 3 অণু বা 3টা এটিপি। আবার আমরা দেখতে পাচ্ছি FADH2 কিন্তু এই 2 নাম্বার থেকে অংশগ্রহণ করছিল, তাহলে FADH2 এর জন্য 2টা প্রোটন গেছিল, এদিক থেকে এখানে একটা, এখানে একটা। আগেরটা NADH2 থেকে শুরু হয় আর এটা FADH2 এর জন্য শুরু হয়। তাহলে FADH2 এর জন্য এই 2টা প্রোটন গিয়েছিল এবং তার জন্য 2 অণু এটিপি তৈরি হয়েছিল, যার জন্য আমরা বলি যে FADH2 মানে 2টা এটিপি, NADH2 মানে 3টা এটিপি। আচ্ছা, যদি এটা কঠিন মনে হয় তাহলে বাদ। সব প্রোটনগুলো এদিকে চলে গেল,
এই প্রোটনগুলো পুনরায় আরেকটা চ্যানেল দিয়ে ভিতরে চলে আসতে চায়। এই প্রোটনটা ভিতরে চলে আসে এবং যে ইলেকট্রনটা ধারাবাহিকভাবে পার হয়ে এদিকে আসলো সেই ইলেকট্রনটাও এদিকে চলে আসে। একই সাথে এটা যেহেতু আমরা গাছ পড়তেছি, গাছের পত্ররন্ধ্র দিয়ে আসা অক্সিজেন যেটা, সেটা কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে যায় এবং সেই অক্সিজেনকে কাজে লাগায় প্রোটন ইলেকট্রন অক্সিজেন মিলে পানি তৈরি করে। সুতরাং আমরা এখানে দেখতে পাই ইলেকট্রনের সর্বশেষ গ্রহীতা কে? সর্বশেষ গ্রহীতা হচ্ছে অক্সিজেন। সর্বশেষ গ্রহীতা অক্সিজেন। এবং এই সময় বাইরের দিকের উচ্চ ঘনমাত্রার প্রোটনগুলো ভেতরের দিকে চলে আসার সময় কিন্তু এইভাবে এটিপি তৈরি হয়েছিল। আর এইভাবেই হচ্ছে প্রোটন চলে আসার প্রক্রিয়াটাকে বলি আমরা কেমি অসমোসিস। কেমি অসমোসিস প্রক্রিয়ায় এগুলো ভেতর দিকে চলে আসে এবং এটিপি তৈরি করে। এবং এই প্রক্রিয়াতে আমরা দেখলাম যে ইলেকট্রনটা সর্বশেষ গ্রহণ করতেছে কে? অক্সিজেন। এবং অক্সিজেন গ্রহণ করে প্রোটনের সহায়তায় সে পানি তৈরি করতেছে। সুতরাং আমরা এখানে একটা প্রশ্ন খেয়াল করতে পারি সৃজনশীলের জন্য, এভাবে তোমাকে টাস্ক দেওয়া থাকবে, যদি অক্সিজেনের ঘাটতি হয় তাহলে কি ঘটবে? যদি অক্সিজেনের ঘাটতি হয় তাহলে কি ঘটবে? যদি অক্সিজেনের ঘাটতি হয় তাহলে সর্বশেষ যেখানে ইলেকট্রন অক্সিজেন নিয়ে নেওয়ার কথা ছিল সেই ঘটনাটা ঘটবে না। সর্বশেষ গ্রহীতা হিসেবে অক্সিজেন যদি নাই থাকে, এই ইলেকট্রন যদি না নিতে পারে, তাহলে কি হবে? এই ইলেকট্রন দ্বারা ভরপুর হয়ে থাকবে, নতুন করে আর ইলেকট্রন এই পাশ থেকে সে টেনে নিতে পারবে না। সুতরাং এ যদি ইলেকট্রন না নিতে চায় তাহলে এর পাশের জন যে সেও ইলেকট্রন পাঠাবে না পাশের জনকে, সুতরাং নতুন করে ইলেকট্রন বাম থেকে নিতে পারবে না। এইভাবে দেখা যাবে প্রত্যেকটা ইলেকট্রন বাহক ইলেকট্রন ভারাক্রান্ত হয়ে পড়বে এবং ইলেকট্রন আর বহন করতে পারবে না। আলটিমেটলি শেষে গিয়ে এরকম পানিও তৈরি করতে পারবে না। যদি এই চেইন তার কাজ করা বন্ধ করে দেয় তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কি সচল থাকবে? সচল থাকবে না। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কাজ বন্ধ হয়ে যাবে, শক্তি তৈরির কাজ বন্ধ হয়ে যাবে, পানিও তৈরি হবে না। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যদি এভাবে বন্ধ হয়ে যায়, NADH টু FADH2 কে যদি ব্যবহার নাই করা যায়, একে যদি ভাঙানো নাই যায়, সুতরাং এরা তৈরি হচ্ছিল যে ধাপে ক্রেবস চক্র, সেই ক্রেবস চক্র একসময় বন্ধ হয়ে যাবে এদিকের এগুলো ইলেকট্রন ভারাক্রান্ত হয়ে যাওয়ার কারণে। ক্রেবস চক্র যদি বন্ধ হয়ে যায় তাহলে কি গ্লাইকোলাইসিস ধাপে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল সেটার কোনো লাভ আছে? তখন সেটাও আর ব্যবহার করা হবে না। আলটিমেটলি সবাত শ্বসন তখন বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে আমি খুব অল্প কথায় সামান্যভাবে বললাম, এই কথাটাই নিচের দিকে 298 পৃষ্ঠাতে বলা আছে অক্সিজেনের প্রয়োজনীয়তা। এখন পড়লেই বুঝতে পারবা। তাহলে অক্সিজেন যদি না থাকতো বা গাছের পত্ররন্ধ্র দিয়ে অক্সিজেন ঢুকতে পারতেছে না, তখন ইলেকট্রন ভারাক্রান্ত হয়ে পড়বে এই ইলেকট্রন বাহকগুলো, ফলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বন্ধ হয়ে যাবে, একসময় ক্রেবস চক্র বন্ধ হয়ে যাবে, একসময় সবাত শ্বসন বন্ধ হয়ে যাবে। যদি সবাত শ্বসন বন্ধ হয়ে যায় তার মানে কি? এটিপি তৈরি হবে না। সুতরাং অক্সিজেনের অনুপস্থিতিতে এটিপি তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে, অর্থাৎ শক্তি তৈরি হবে না। আর যদি শক্তি তৈরি না হয় তাহলে কোষগুলো বাঁচবে কি করে? শক্তির অভাবে কোষগুলো তখন মারা যেতে শুরু করবে। কিছু আলাদা কোষ আছে যেগুলো এরকম যদি অক্সিজেন নাও থাকে তবে বিকল্প আরেকটা পদ্ধতিতে তারা কিছু শক্তি তৈরি করে বেঁচে থাকতে পারে। আমরা এই বিকল্প পদ্ধতিটা পরে পড়ব। কিন্তু কিছু কোষ আছে আমাদের যাদের ওই বিশেষ প্রক্রিয়া অবলম্বন করার জন্য বিশেষ কিছু এনজাইম দরকার, সেই এনজাইমগুলো তাদের নাই। এরকম কিছু কোষ আছে। সেই কোষগুলো কি? সেই কোষগুলো হচ্ছে মূলত আমাদের ব্রেইনে থাকা যে স্নায়ু কোষ, তাদের কথা বলা হচ্ছে। এখানে সেই বিশেষ ধরনের এনজাইমগুলো নাই। এনজাইমগুলো না থাকার কারণে বিকল্প পদ্ধতি অবলম্বন করতে পারে না, যার কারণে অক্সিজেনের অভাবে প্রথম যে কোষটা মৃত্যু ঘটে সেটা হচ্ছে আমাদের স্নায়ু কোষ। যার কারণে অক্সিজেনের ঘাটতি হলে ভয়ে থাকি যে আমাদের ব্রেইন দ্রুত নষ্ট হয়ে যায়, কারণ ওখানে শক্তি তৈরি করতে পারে না, সেলগুলো দ্রুত মারা যাওয়া শুরু করে। কিন্তু আমাদের পেশি কোষগুলো কিন্তু বিকল্প পদ্ধতিতে শক্তি তৈরি করে নিতে পারে। একটু পরে আমরা ওটা আসছি অবাধ শ্বসন প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে যে ল্যাকটিক অ্যাসিড তৈরি বা অ্যালকোহল ইথানল তৈরি। এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। সেই পদ্ধতিতে কিন্তু সে কিছু পরিমাণে শক্তি তৈরি করে অন্ততপক্ষে পেশিগুলোকে সাপোর্ট দিতে পারে, কিন্তু আমাদের স্নায়ু কোষগুলো সেই সাপোর্ট পায় না, ফলে মারা যায়। শ্বসনিক বস্তু হিসেবে আমরা খেয়ালই করলাম, যদি গ্লুকোজের সাপ্লাই না থাকতো তাহলে পাইরুভিক অ্যাসিড পাইতাম না, পাইরুভিক অ্যাসিড না পাইলে ক্রেবস চক্রের আর কোনো কিছুই হতো না। সুতরাং গ্লুকোজ অবশ্যই দরকার। আর এই গ্লুকোজ পরবর্তীতে পরিবর্তিত হয়ে ফ্রুক্টোজে রূপান্তরিত হচ্ছে, অথবা আমরা যে খাবারগুলো খাই তার ভেতরে গ্লুকোজই থাকুক আর ফ্রুক্টোজই থাকুক, সেটা গ্লাইকোলাইসিসের যে কোনো ধাপে প্রবেশ করে যাইতে পারছে।
গ্লুকোজ হলে সেই শুরু থেকে প্রবেশ করবে। আমরা ওই যে ছবিতে খেয়াল করেছিলাম, যদি গ্লুকোজ হয় তাহলে সে শুরু থেকেই প্রবেশ করবে, এখানে শুরু থেকেই প্রবেশ করবে। আর যদি আমরা ফ্রুক্টোজ খাই তাহলে এই ধাপ থেকে শুরু করবে, জাস্ট একটা কি দুইটা বিক্রিয়া হবে না, এখান থেকে শুরু করবে। আবার যদি আমরা এমন খাবার খাই যেখান থেকে আমরা সরাসরি 3-ফসফোগ্লিসারলডিহাইড পাচ্ছি, তাহলে সেটা আগের এই বিক্রিয়াগুলো সম্পন্ন করার দরকার হচ্ছে না, সেই খাদ্য উপাদানটা এসে সরাসরি এখান থেকে পরবর্তী বিক্রিয়াগুলো শুরু করতে পারবে। সুতরাং আমরা যে কোনো মধ্যবর্তী ধাপের খাবারও যদি পেয়ে থাকি, সেগুলো ওই সিস্টেমে গিয়ে ওই ধাপে গিয়ে কিন্তু তার পরবর্তী ধাপগুলো করতে পারছে। এই যে আমরা বললাম যে আমরা যাই খাই না কেন সব কিছুই এক সময় না এক সময় এই গ্লাইকোলাইসিসের মধ্যে দিয়ে, এই ক্রেবস চক্রের মধ্যে দিয়ে কিন্তু পার হবে এবং আমাদেরকে এটিপি সাপ্লাই দিবে। এই কথাটা এখানে বলা হচ্ছে। শ্বসনিক বস্তু শুধুই যে গ্লুকোজ তা নয়, গ্লুকোজ ছাড়াও অ্যামাইনো অ্যাসিড এটাও আমাদেরকে সাপ্লাই দেয় শক্তি, যে ফ্যাট আছে সেটাও আমাদেরকে শক্তি সাপ্লাই দেয়। এই যে এখানে বলা হচ্ছে, খেয়াল করো, যে আমরা যে ফ্যাট খাই, আমরা যে চর্বি খাচ্ছি, সেটা ভেঙে কি হচ্ছে, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড হচ্ছে। এই গ্লিসারলটা পরবর্তীতে গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট হিসেবে রূপান্তরিত হচ্ছে। গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট মানে সেটা মধ্যবর্তী একটা ধাপ থেকে কিন্তু পরবর্তীতে অগ্রসর হইতে থাকবে শক্তি তৈরি করার জন্য। আর ফ্যাটি অ্যাসিড যেটা, সেই ফ্যাটি অ্যাসিডটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে অ্যাসিটাইল-কোয়েতে রূপান্তরিত হয়। তার মানে ফ্যাটের একটা অংশ গ্লাইকোলাইসিসের মাঝ থেকে শুরু হলো, আর একটা অংশ যেটা অ্যাসিটাইল-কোয়ে রূপান্তরিত হলো সেটা আর গ্লাইকোলাইসিসে ঢুকলোই না, সেটা সরাসরি ক্রেবস চক্রে গিয়ে ওখান থেকে NADH2 FADH2 তৈরি করার কাজ শুরু করে দিল। আবার যে অ্যামাইনো অ্যাসিড আমরা খাচ্ছি, সেই অ্যামাইনো অ্যাসিডও কিন্তু পরিবর্তিত হয়ে একসময় অ্যাসিটাইল-কোয়ে রূপান্তরিত হয়। সুতরাং ওই অ্যামাইনো অ্যাসিড সরাসরি গ্লাইকোলাইসিসে আসতেছে না, কিন্তু পরিবর্তিত হয়ে সেটা সরাসরি ক্রেবস চক্রে প্রবেশ করে কিন্তু আমাদেরকে শক্তি সাপ্লাই করতেছে। আলটিমেটলি আমরা যে শর্করা খাচ্ছি, আমরা যে প্রোটিন এবং ফ্যাট খাচ্ছি, সব জিনিসই আমাদের শ্বসনিক বস্তু, সবই শ্বসনিক বস্তু। তবে কোশ্চেন হচ্ছে প্রধান শ্বসনিক বস্তু কোনটা? প্রধান হচ্ছে গ্লুকোজ। শ্বসনিক বস্তু হচ্ছে আমরা যা খাই সবই, শর্করা, আমিষ, স্নেহ, তিনটাই। কারণ এগুলো প্রত্যেকটাই এই ধাপগুলোর মাধ্যমে আমাদেরকে এটিপি সাপ্লাই দিচ্ছে। তাহলে 298 পৃষ্ঠায় খেয়াল করো যে এখানে উপরের দিকে লেখা আছে বোল্ড করে যে ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটাতে হচ্ছে অক্সিজেনই হলো ইলেকট্রনের শেষ গ্রহীতা, আর এই অক্সিজেন বাতাস থেকে গ্রহণ করা হয় যা পত্ররন্ধ্রের মাধ্যমে কোষাভ্যন্তরে প্রবেশ করতেছে। ইটিসি সবাত শ্বসনের একটা পর্যায় মাত্র, কাজেই ইটিসি ছাড়া সবাত শ্বসন পূর্ণ হয় না। সবাত শ্বসন হবে না, পূর্ণ হবে না, কিন্তু বিকল্প পদ্ধতি অবলম্বন করতে পারে। সেই বিকল্প পদ্ধতিটা কি? এখন তোমার উদ্দীপকে কিন্তু এরকম করে কোশ্চেন থাকতে পারে যে সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা তার ইলেকট্রনকে পার করে দিতে পারছে না, অথবা সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা না থাকার কারণে সবাত শ্বসনে কি পরিবর্তন হবে বা বিকল্প কোন পথ অনুসরণ করবে, ব্যাখ্যা করো। তখন তোমাকে একটু বুঝায় লিখতে হবে। এই যে কথাটুকু বললাম, যদি 4 মার্কের কোশ্চেন না হয়, তাহলে অক্সিজেন এটা হচ্ছে ছিল শেষ ইলেকট্রন গ্রহীতা, এটা যদি না থাকে কি হচ্ছে 4-5টা অল্প কয়েকটা লাইনে বললাম। বলার পরে তারপর বলতে হবে যে হ্যাঁ, বিকল্প পদ্ধতিটা হচ্ছে অবাধ শ্বসন প্রক্রিয়া। এই অবাধ শ্বসনে কি হচ্ছে তখন সেটা বিস্তারিত বর্ণনা করতে হবে। আমরা এটার বর্ণনা একটু পরে পড়ব। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই লাস্টের ধাপটা যখন হয়ে গেল, আমরা আলটিমেটলি কিন্তু NADH2 ভেঙে এটিপি পাইলাম, FADH2 ভেঙে এটিপি পাইলাম, সব এখন এটিপির হিসাবে চলে আসবে। এবং এই বড় নোটগুলোকে যখন ভাঙানো হলো ছোট নোটে, তখন দেখা যাবে হ্যাঁ টোটাল কতগুলো এটিপি আমরা পাইলাম। তাহলে আমরা সেই গতদিন থেকে যা যা পড়েছিলাম একটু লক্ষ্য করো। তাহলে গ্লাইকোলাইসিস ধাপে নিট উৎপাদন যা ছিল, এক অণু এটিপি এবং 2 অণু NADH2। আমরা খেয়াল করলাম যে NADH2 ওই যে 3টা ধাপ পার করতেছে, বাহক পার করতেছে, যার কারণে 3 অণু এটিপি তৈরি করছে, যেটা বললাম। কিন্তু গ্লাইকোলাইসিস ধাপে যে NADH2 তৈরি হয়, এটা এই দুইটা NADH2 একটু ব্যতিক্রম। এদের ক্ষেত্রে কি হয় যে এদের NADH2 মাইটোকন্ড্রিয়াল যে ম্যাট্রিক্স আছে সেখানে প্রবেশ করে একটি এটিপি হারায় ফেলে বা লস হয়, আর কি সিস্টেমে লস হয়। লস হয়ে সেই NADH2 আর NADH2 থাকে না, তখন FADH2 হয়ে যায়। আর আমরা জানি FADH2 থেকে 2 অণু এটিপি তৈরি হয়। যার কারণে বলা হচ্ছে, আগে বলা হতো যে 2 অণু NADH2 থেকে 6টা এটিপি তৈরি হয়,
কিন্তু এখন বলা হচ্ছে 6টা না। এই গ্লাইকোলাইসিসে উৎপন্ন 2টা NADH2 থেকে 2 মোট 4টা এটিপি তৈরি হয়, আর ওই যে 2টা এটিপি নষ্ট হয়ে যাচ্ছে। এখনকার ব্যাখ্যা এইটা বলে। ক্রেবস চক্রে যে হিসাবগুলো আমরা পড়লাম, কি ছিল ওখানে? 8টা NADH2। আমরা কিন্তু হিসাবগুলো খেয়াল করেছিলাম। তাহলে 8টা NADH2, এই যে এখানে 1 2 3 4, 1 অণুর জন্য 4টা NADH2, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিডের জন্য 8টা NADH2। এটাকে এখানে সেটাই বলা হচ্ছে। তাহলে এই যে 6 আর 2 টোটাল 8, আরও ভেঙে দেখানো হচ্ছে 8টা NADH2। এগুলো থেকে আবার ঠিকই একটা NADH2 থেকে 3টা করে এটিপি তৈরি হয়, যার কারণে 2টা NADH2 থেকে 6টা এটিপি, আর 6টা NADH2 থেকে 18টা এটিপি। এবং যে FADH2 তৈরি হয়েছিল, আমরা জানি একটা FADH2 থেকে 2টা করে এটিপি, সুতরাং টোটাল 4টা এটিপি। আর 2টা এটিপি তো তৈরি হয়েছিল, সেগুলোতে এটিপি, তাহলে টোটাল এটিপির সংখ্যা দাঁড়ায় 36টা এটিপি। আগে বলা হয়তো 38টা, এখন বলা হচ্ছে 36টা। রিটেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যে সবাত শ্বসন প্রক্রিয়ায় বা উদ্দীপকে তোমাকে বোঝাচ্ছে এটা সবাত শ্বসন, উদ্দীপকের প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির হিসাব বর্ণনা করো বা হিসাব দেখাও। রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে যে এখানে 36টা এটিপি তৈরি হলো, এখন ইকুয়েশনে হিসাব করলে দেখা যায় যে 1 মোল গ্লুকোজকে যদি পোড়ানো হয় তাহলে 686 কিলো ক্যালোরি শক্তি আমরা পাবো। কিন্তু এই যে এন্ট্রপি হিসাব টিসাব এগুলো তোমরা পড়ছো ফিজিক্সে, আমরা জানি যে কোনো জায়গা থেকে আমরা নিট 100% শক্তি পাই না, কিছু লস হয়। এখানেও তাই, যে বায়োলজিক্যাল সিস্টেমে এই 686 পাওয়ার কথা ছিল হিসাব নিকাশে, কিন্তু আমরা 686 কিলো ক্যালোরি শক্তি পাই না। আমরা পাই কতটুকু? 380 কিলো ক্যালোরি শক্তি পাই, আর বাকিটা তাপশক্তি হিসাবে নষ্ট হয়ে যাচ্ছে। বায়োলজিক্যাল সিস্টেমে তাপশক্তি হয়ে এটা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং যদি 36টা এটিপির হিসাব হয় তাহলে বলা হচ্ছে 360 কিলো ক্যালোরি আমরা পাই, আর আগে বলা হতো যে 38টা এটিপি, সেই হিসাবে বলা হতো 380 কিলো ক্যালোরি আমরা পাইতাম। এখন বলা হচ্ছে 360 কিলো ক্যালোরি আমরা পাই 36টা এটিপি থেকে, যার কারণে কর্মদক্ষতা কি দাঁড়াচ্ছে? কার্যক্ষমতা দাঁড়াচ্ছে 55.4%, বা তার থেকেও কম, অনেকের মতে 40%। এই যে এই লাইনগুলো, এই ফিগারগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 মোল গ্লুকোজ পোড়াইলে কি পরিমাণ শক্তি পাই আমরা, আর বায়োলজিক্যাল সিস্টেমে নষ্ট হয়ে যায় কতটুকু, আমরা পাই কতটুকু, কতগুলো এটিপি তৈরি হয়, আর কার্যক্ষমতা কত। খুবই গুরুত্বপূর্ণ এগুলো এমসিকিউর জন্য সংখ্যাগুলো। আমরা এই প্রক্রিয়াতে যা পড়লাম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে, এখানে যে এটিপি তৈরি হচ্ছিল, এই এটিপি তৈরিকেও তো আমরা বলি যে ফসফোরাইলেশন। একটা অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির পদ্ধতিকে বলি আমরা ফসফোরাইলেশন। আমরা যখন সালোক সংশ্লেষণ পড়লাম, ওখানে চক্রীয় অচক্রীয়তা দেখলাম যে হলো ফটোফসফোরাইলেশন, আলোর উপস্থিতিতে সেটা হয়েছিল। কিন্তু এখানে আমরা মাইটোকন্ড্রিয়ার ভিতরে যেটা পড়তেছি, এই ফসফোরাইলেশনটা কিসের উপস্থিতিতে হচ্ছে? অক্সিজেনের উপস্থিতিতে, যার কারণে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের এই ফসফোরাইলেশনকে বলা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। সুতরাং আমরা বুঝতে পারলাম ফটোফসফোরাইলেশন এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন একই জিনিস না। ফটোফসফোরাইলেশন এটা হয় সালোক সংশ্লেষণে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা হয় সবাত শ্বসনে। আমরা খেয়াল করি তাহলে কোন প্রক্রিয়ায় ঘটে, তাহলে 1 নম্বর পয়েন্ট এটাই যে প্রথমটা হচ্ছে সালোক সংশ্লেষণে, দ্বিতীয়টা হচ্ছে সবাত শ্বসনে। এরপরে কোন ক্ষুদ্রাঙ্গে ঘটে? ফটোফসফোরাইলেশন সালোক সংশ্লেষণে হয়, সুতরাং এটা ক্লোরোপ্লাস্ট সম্পর্কিত। ক্লোরোপ্লাস্টের কোথায় হয় জন্য পড়েছিলাম আমরা? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মেমব্রেনে হয় ফটোফসফোরাইলেশন, আলোর উপস্থিতিতে যে বিক্রিয়াগুলো হয়। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা কোথায় হচ্ছে? এটা মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে হচ্ছে, মানে মাইটোকন্ড্রিয়ার ভিতরের মেমব্রেনে হচ্ছে, যেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে, আর সেগুলোকে ক্রিস্টিও বলা হচ্ছে। একই জিনিস। আণবিক অক্সিজেনের প্রয়োজনীয়তা কোথায় দরকার? নামেই বোঝা যাচ্ছে। তাহলে সবাত শ্বসনের অক্সিডেটিভ ফসফোরাইলেশন অক্সিজেনের প্রয়োজন, ফটোফসফোরাইলেশন অক্সিজেনের দরকার নাই। ফটোফসফোরাইলেশন, ফটো মানে আলো, কোথায় দরকার? ফটোফসফোরাইলেশনে ফটোসিস্টেম অংশগ্রহণ করে, অক্সিডেটিভ ফসফোরাইলেশনে ফটোসিস্টেমে ভূমিকা নাই। নাম থেকেই বোঝা যাচ্ছে এখানে শক্তির উৎস। তাহলে ফটোফসফোরাইলেশনের শক্তির উৎস কি? সূর্যালোক। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশনের শক্তির উৎস কি? যে জারণ বিজারণ বিক্রিয়ার ফলে এখানে যে শক্তিটা মুক্ত হচ্ছিল, সেটাই এখানে শক্তির উৎস। তাহলে এটাও রিটার্নের জন্য আমরা ভালো করে পড়ে ফেলবো যে ফটোফসফোরাইলেশন এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশনের পার্থক্য। এবং এই দুইটা ওয়ার্ড দিয়ে কিন্তু তোমাকে বোঝাতে পারবে যে উদ্দীপকের প্রক্রিয়াটা
সালোকসংশ্লেষণ নাকি উদ্দীপকের প্রক্রিয়াটা সবাত শ্বসন? যদি ফটোফসফোরাইলেশনের কথা বলে তাহলে সালোকসংশ্লেষণ, অক্সিডেটিভ ফসফোরাইলেশন বললে তাহলে সেটা সবাত শ্বসন। এইভাবে তোমাকে কিওয়ার্ড দেওয়া থাকবে, উদ্দীপক দেখে বুঝে নিতে হবে যে আমাকে কোন প্রক্রিয়ার কথা বোঝানো হচ্ছে এবং কোনটার বর্ণনা আমাকে পরবর্তীতে লিখতে হবে। ঠিক আছে, এখন আমরা আসি যে যদি অক্সিজেনের ঘাটতি থাকতো তাহলে কি হতো, বিকল্প কোন পদ্ধতি অবলম্বন করত? আমরা তো পড়লাম যে অক্সিজেন যদি না থাকতো তাহলে তো এগুলো ভারাক্রান্ত হইতে এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যেত, ক্রেবস চক্র বন্ধ হয়ে যেত। কিন্তু গ্লাইকোলাইসিসটা হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার পরে তারপর সেটা ক্রেবস চক্রে না ঢুকে কি করবে, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, তাহলে বিকল্প সেই পদ্ধতিটা কি যদি অক্সিজেনের ঘাটতি হয়? তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে যে প্রক্রিয়া শ্বসন সম্পন্ন হয় তাকে বলি আমরা অবাত শ্বসন, বা বাতাস কম, বাতাসের অনুপস্থিতিতে শ্বসন। একটা ঘটনা আমরা যদি একটু চিন্তা করি যে অক্সিজেনের এই অনুপস্থিতির ঘটনাটা ঘটে কখন, মানুষ হিসেবে এখন আমাদের ক্ষেত্রে চিন্তা করি। এর আগের বার বলেছিলাম যে কিছু অণুজীব থাকে যেগুলো অক্সিজেনের অনুপস্থিতিতে, যেমন আমাদের পেটের ভেতরে থাকে বা এমন কোনো পরিবেশে থাকে যেখানে বাতাসের ঘাটতি আছে, অক্সিজেনের ঘাটতি আছে, তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া হইতে পারে। আমাদের ক্ষেত্রেও এটা হইতে পারে। কখন? যখন আমরা পর্যাপ্ত অক্সিজেন পাবো না। কখন? যে মনে করো অনেক দ্রুত হাঁটাহাঁটির চেষ্টা করতেছো, হাঁটতে হাঁটতে দৌড়াচ্ছ, যখন আমরা দৌড়াই তখন কি আমার পায়ের পেশিগুলোতে বেশি শক্তি দরকার, ওখানে টান পড়ে আমাদেরকে দৌড়ানোর জন্য, পেশি কাজ করার জন্য বেশি শক্তি দরকার। বেশি শক্তি তৈরি করার জন্য কি করতে হবে, তখন অক্সিজেনের সাপ্লাই ঠিকঠাক থাকতে হবে যাতে করে ওখানে অনেক এটিপি তৈরি হইতে পারে। কিন্তু যে পরিমাণে ওখানে শক্তির চাহিদা, সেই তুলনায় যদি অক্সিজেনের ওখানে সাপ্লাই না থাকে তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটাও ঠিক মতো হতে পারবে না, অর্থাৎ এটিপি তৈরি হইতে পারবে না। কিন্তু এই অক্সিজেনের সাপ্লাই আনুপাতিক হারে ঠিক রাখার জন্য তখন কি হয়, আমাদের শ্বসন হার বেড়ে যায়, তখন আমরা হাঁপাইতে থাকি, যাতে করে আমরা বড় বড় শ্বাস নিয়ে তারপরে তাড়াতাড়ি যাতে অনেক বাতাস ঢুকাইতে পারি আমাদের ফুসফুসে, যাতে করে অক্সিজেন সাপ্লাইটা ভালো হয় এবং যাতে অক্সিজেনের চাহিদাটা পূরণ হয়, যেভাবে চাহিদা দরকার, যতটুকু দরকার সেভাবে যেন ঢুকে। এখন তারপরেও মনে করো যে এটা পূর্ণ হচ্ছে না, তারপরেও যে পরিমাণে অক্সিজেন দরকার আমি ওই পরিমাণে অক্সিজেন আমার ফুসফুসে ঢুকাতে পারতেছি না, আর আমি আরও জোরে দৌড়ানোর চেষ্টা করতেছি। এখন কি হবে? পেশিগুলো তো না হলে মারা যাবে, কিন্তু এই পেশিগুলো তখন বিকল্প পদ্ধতি অবলম্বন করে। সেটা হচ্ছে এরা তখন বিশেষ ধরনের অ্যাসিড বা অ্যালকোহল তৈরি করে। অ্যালকোহলের মধ্যে সেটাকে বলা হচ্ছে ইথানল। তখন এই অবাত শ্বসন প্রক্রিয়াটা দুইটা ধাপে সম্পন্ন হয়। আমরা পড়লাম সবাত শ্বসনের তিনটা ধাপ ছিল, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। কিন্তু যখন অক্সিজেনের ঘাটতি হয় তখন গ্লাইকোলাইসিস হয়। সুতরাং গ্লাইকোলাইসিস হচ্ছে সবাত অবাতের কমন মেটাবলিক পাথওয়ে, আমরা আগে পড়েছিলাম, উভয়ের সাধারণ গতিপথ। গ্লাইকোলাইসিস হবে, গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড হবে। এই পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে ক্রেবস চক্রে আর প্রবেশ করবে না যেহেতু অক্সিজেনের ঘাটতি আছে। তখন এই পাইরুভিক অ্যাসিড কি হবে, অসম্পূর্ণভাবে জারিত হয়ে কিছু পরিমাণে শক্তি তৈরি করবে এবং একই সাথে ইথানল এবং এখানে আর একটা ল্যাকটিক অ্যাসিড, এই দুইটা জিনিস তৈরি করতে পারে। এই দুইটা জিনিস আবার আমাদের শরীরের জন্য একটু ক্ষতিকর, একটু বিষাক্ত, যার কারণে এই প্রক্রিয়াটাকে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়াও বলা হয়ে থাকে অনেক সময়। তাহলে গ্লাইকোলাইসিস তো গ্লাইকোলাইসিসের মতোই হবে। গ্লাইকোলাইসিস শেষে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, সেই পাইরুভিক অ্যাসিড এবার কীভাবে শক্তি তৈরি করার জন্য ব্যবহার হচ্ছে আমরা একটু খেয়াল করি। তাহলে প্রথমে আমরা পড়ব ইথানল তৈরি, দ্বিতীয় আমরা পড়ব ল্যাকটিক অ্যাসিড তৈরি। তাহলে শুরুতে বইয়ের ওখানে বিক্রিয়াটা দেওয়া আছে যে এক অণু গ্লুকোজ ভেঙে গিয়ে এনজাইমের উপস্থিতিতে ইথানল, কিছু কার্বন ডাইঅক্সাইড এবং 20 কিলো ক্যালোরি শক্তি তৈরি করছে। আমরা ওখানে পাচ্ছিলাম 360 কিলো ক্যালোরি শক্তি, আর অবাত শ্বসনে পাচ্ছে মাত্র এক অণু গ্লুকোজ থেকে 20 কিলো ক্যালোরি, অনেক কম। তাহলে এই বিকল্প পদ্ধতিতে প্রথমে আমরা আসি যে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, ইথানল কিভাবে তৈরি হচ্ছে। পাইরুভিক অ্যাসিডের সংকেতে যে এটা 3 কার্বন বিশিষ্ট। কার্বক্সিলেজ এনজাইমের কাজ জন্য কি ছিল, হয় কোনো বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের করে দেয়, অথবা কার্বন ডাইঅক্সাইডকে কোনো একটা কিছুর সাথে যুক্ত করে।
কার্বক্সিলেজ ডিকার্বক্সিলেজ এরকম কিছু এনজাইমের নাম আমরা পড়েছিলাম। এখানে কার্বক্সিলেজের কাজ হচ্ছে সে পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাই অক্সাইড বের করে দেয়, তাহলে কার্বনের সংখ্যা কমে গিয়ে কি হলো, দুই কার্বন বিশিষ্ট অ্যাসিটালডিহাইডে পরিণত হলো। এই অ্যাসিটালডিহাইড পরবর্তীতে অ্যালকোহল ডিহাইড্রোজিনের উপস্থিতিতে এটা বিজারিত হচ্ছে, বিজারিত হয়ে অ্যাসিটালডিহাইড কিসে পরিণত হলো, ইথানলে পরিণত হলো। এবং দেখতে পাচ্ছি এই বিক্রিয়াতে NADH2 খরচ হয়ে যাচ্ছে। আমরা বিগত পড়াটা একটু যদি রিক্যাপ করি, এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। আমরা এখানে কি ঘটনা করলাম, এক অণু পাইরুভিক অ্যাসিড বিক্রিয়া শেষে ইথানলে পরিণত হচ্ছে এবং এই এক অণু পাইরুভিক অ্যাসিড এই পরিবর্তনের সময় মাঝে এক অণু কার্বন ডাই অক্সাইড এবং একটা NADH2 খরচ করে ফেলতেছে। সুতরাং 2 অণু পাইরুভিক অ্যাসিডের জন্য 2টা কার্বন ডাই অক্সাইড তৈরি করবে আর 2 অণু NADH2 কে সে খরচ করে ফেলবে এবং শেষমেশ ইথানল তৈরি করবে। তাহলে গ্লাইকোলাইসিস ধাপে উৎপন্ন হওয়া যে 2টা ATP এবং 2টা NADH2 ছিল, সেই 2টা NADH2 2টা কিন্তু এই দ্বিতীয় ধাপে অসম্পূর্ণ জারণের সময় খরচ হয়ে গেল। তাহলে এই অবাধ শ্বসনের নেট উৎপাদন কি? নেট উৎপাদন হচ্ছে শুধুমাত্র ওই গ্লাইকোলাইসিসে 2টা ATP, আর কিছু না, শুধুমাত্র 2টা ATP। ওই 2টা ATP থেকে আসলে 20 কিলো ক্যালোরি শক্তি আসতেছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এখানকার ব্যাখ্যাটা। এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু ইথাইল অ্যালকোহল তৈরি হচ্ছে, 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এবং আগের গ্লাইকোলাইসিসে উৎপন্ন হয় 2টা NADH2 খরচ হয়ে যাচ্ছে, যার কারণে নেট উৎপাদন শুধুমাত্র গ্লাইকোলাইসিসের ওই 2টা ATP। এখন এখানে নিচের দিকে কিছু কথাবার্তা বলা হচ্ছে আর কি, যে ইস্ট এটাকে সুবিধাবাদী অবয়বীয় ছত্রাক বলা হচ্ছে। সুবিধাবাদী বলার কারণ হচ্ছে যদি অক্সিজেন পায় তখন সে অক্সিজেনের সুবিধাটা নেয়, আর যদি অক্সিজেন না থাকে তখন সে অক্সিজেনের অনুপস্থিতিতেও কাজ করতে পারে। আমরা এখানে দেখতে পাইলাম যদি অক্সিজেনের অনুপস্থিতি হয় তাহলে এই প্রক্রিয়াতে কিন্তু সে শেষমেশ গিয়ে ইথানল তৈরি করবে এবং 20 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছে। আর যখন সে অক্সিজেন পাবে তখন কিন্তু সে 2টা ATP না তৈরি করে তখন সে 36টা ATP তৈরি করতে পারবে, কিন্তু সে তার যতটুকু চাহিদা ততটুকু সে নির্দিষ্ট সময় ঠিকই তৈরি করে। আমি একটু বোঝানোর সুবিধার্থে বলতেছি, মনে করো 1 ঘন্টায় এই ইস্টের 36টা ATP দরকার, 1 ঘন্টায় এই ইস্ট নামক ছত্রাকের 36টা ATP দরকার। যদি অক্সিজেন থাকে তখন সে কি করবে, তখন সে এক অণু গ্লুকোজকে সবাদ শ্বসন প্রক্রিয়ায় সে 36টা ATP একবারে তৈরি করে ফেলবে, একবার বিক্রিয়া সম্পন্ন করবে 36টা ATP তৈরি হয়ে গেল সবাদ শ্বসন প্রক্রিয়ায়। কিন্তু যদি অক্সিজেন না থাকে তখন তার ওই 1 ঘন্টায় 36টা ATP তৈরি করার জন্য কি করতে হবে, এই অবাধ শ্বসন প্রক্রিয়াটাকে তার 18 বার সম্পন্ন করতে হবে। যদি 18 বার এই অবাধ শ্বসন প্রক্রিয়াটা সে করে তখন সে 18 দুগুণে 36টা ATP তৈরি করতে পারবে। সুতরাং বলা হচ্ছে যে গ্লুকোজ মেটাবলিজম করার জন্য ইস্ট 18 গুণ দ্রুত অবাধ শ্বসন করতে পারে, অর্থাৎ শ্বসন হার তার বেড়ে যায়। এখন অক্সিজেন থাকুক আর না থাকুক তার যতটুকু ATP দরকার সে কিন্তু ঠিকই তৈরি করে নিচ্ছে। যদি অক্সিজেন না থাকে তার শ্বসন হারটাকে সে বাড়িয়ে ফেলতেছে এবং বাড়িয়ে ফেলার মাধ্যমে কিন্তু সে তার যে কাঙ্ক্ষিত ATP দরকার ছিল সেটা সে তৈরি করে ফেলতেছে। যখন অক্সিজেনের সাপ্লাই আবার চলে আসতেছে আগের মতো, তখন কিন্তু সে এবার শ্বসনের হারটাকে কমায় ফেলতেছে, অর্থাৎ সে এবার একবারই শ্বসন করবে কিন্তু ATP আগের মতো তৈরি করবে। কিন্তু ঘটনা কি ঘটলো, অক্সিজেন পাওয়ার কারণে তার শ্বসনের হার কমে গেল। অক্সিজেনের উপস্থিতিতে শ্বসনের হার এরকম কমে যাওয়ার ঘটনাকে ইস্টের ক্ষেত্রে বলা হয় প্যাস্চার ইফেক্ট। তাহলে এখানে এই কথাটা বলা আছে যে বায়বীয় শ্বসনে ফিরে আসার প্রেক্ষিতে গ্লাইকোলাইসিসের হার যে হ্রাস পাচ্ছে ইস্টের ক্ষেত্রে, একে বলা হচ্ছে প্যাস্চার ইফেক্ট বা পাস্তুর ইফেক্ট, যেটাই বলা হোক না কেন। এগুলো মূলত নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ প্রাণী এদের ক্ষেত্রে হয়ে থাকে, যেমন ছত্রাকের ক্ষেত্রে পড়লাম। ছত্রাক যখন এই যে ইথানল তৈরি করবে, আমরা জানি অ্যালকোহলের স্ফুটনাঙ্ক অনেক কম, সহজেই বাষ্পীভূত হয়ে যায়, যার কারণে এই যে ইস্ট তারপরে বিভিন্ন ধরনের ছত্রাক এগুলোকে বেকারি শিল্পে ইউজ করা হয় যাতে করে
এই যে অবাত শ্বসন প্রক্রিয়ায় সে অ্যালকোহল তৈরি করবে এবং সামান্য তাপেই কিন্তু এটা পাউরুটিকে ফুলিয়ে দিয়ে সে আবার গ্যাস হয়ে বাইরে চলে আসবে। কি সুবিধা হচ্ছে যে পাউরুটিগুলো ফুলতেছে এবং স্বাদের একটা ব্যাপার স্যাপার আসতেছে আর কি। পরে আমরা গুরুত্বের ভেতরে এগুলো পড়ব। আমাদের ক্ষেত্রে কি হয়, যেগুলো একটু উন্নত শ্রেণীর প্রাণী বা উদ্ভিদ তাদের ক্ষেত্রে কিন্তু ইথানল তৈরি হয় না, তাদের ক্ষেত্রে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডটা তখন অসম্পূর্ণভাবে জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হবে। ওই যে অনেক সময় যখন আমরা জোর করে হাঁটতে থাকি যে দাঁড়ানো যাবে না, আমার পরীক্ষার টাইম হয়ে গেছে, হল রুমে পৌঁছাইতে হবে, জোর করে হাঁটতেছি, তখন কি হয়, পাটা ব্যথা করে, হাত টাত ব্যথা করে। কারণ কি, আমার পেশি শক্তি তৈরি করতে পারতেছে না, তারপরে আমি জোর করে হাঁটতেছি। তখন সে বিকল্প পদ্ধতিতে শক্তি তৈরি করতে যেয়ে সে ল্যাকটিক অ্যাসিডগুলো তৈরি করে ফেলতেছে। তখন আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিডগুলো জমা হওয়ার কারণে আমাদের মাসল ক্র্যাম্প হয়। আমাদের যে পেশিগুলো ব্যথা করে যখন আমরা বেশি পরিশ্রম করে ফেলি, হাঁটাহাঁটি করি, তখন সেটা কি জন্য, সেটা আসলে এই ল্যাকটিক অ্যাসিডের জন্য তখন আমাদের মাংসগুলো কামড়ায়, মাসল ক্র্যাম্প হয়। তাহলে সেটা কিভাবে হচ্ছে আমাদের শরীরে, তাহলে সেই পাইরুভিক অ্যাসিড একটাই বিক্রিয়া হচ্ছে এখানে ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায়, এবং আগের সেই গ্লাইকোলাইসিস ধাপে তৈরি করা NADH2 সেটাকে খরচ করে ফেলতেছে এবং বিক্রিয়া শেষে পাইরুভিক অ্যাসিডটা ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে এই প্রক্রিয়া তো দেখতে পাচ্ছি আমরা, আগের NADH2 খরচ হয়ে গেল এবং বিক্রিয়া শেষে আমার লাভটা কি, ওই গ্লাইকোলাইসিস ধাপে আগে উৎপন্ন হয়ে থাকে 2টা ATP, যেখান থেকে 20 কিলো ক্যালোরি শক্তি আসতেছে। এখানেও তাই, শুধুমাত্র উৎপাদ হিসেবে এখানে কি উৎপন্ন হলো পরবর্তীতে সেটাই আলাদা। এক জায়গায় পাইরুভিক অ্যাসিড পরিবর্তিত হয়ে ইথানলে পরিবর্তিত হচ্ছে, আরেক জায়গাতে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এই ল্যাকটিক অ্যাসিড কোথায় কোথায় পরিণত হয়, কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু প্রাণী আছে, যেমন আমাদের ক্ষেত্রে বিশেষ করে, আমাদের আবার সব জায়গায় নেই, বিশেষ করে পেশি কোষ যেগুলা পেশিতে, সে সমস্ত জায়গাতে এই ল্যাকটিক অ্যাসিডটা অধিক পরিমাণে উৎপন্ন হয়। তাহলে অবাত শ্বসন এটা অধিকাংশ আণুবীক্ষণিক জীবেরই কিন্তু শক্তি উৎপাদনের একমাত্র প্রক্রিয়া, কারণ ওই অণুজীবগুলো এমন পরিবেশে থাকে যেখানে অক্সিজেন তারা কম পায়। অক্সিজেন কম পাওয়ার কারণে তারা এ সমস্ত পদ্ধতি কিন্তু অবলম্বন করে, যেটা আগেও একটু বলা হয়েছে। ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়াটা কি, তাহলে এই যে অবাত শ্বসন প্রক্রিয়াতে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ হয়ে ল্যাকটিক অ্যাসিড আর ইথানল তৈরির যে পদ্ধতি আমরা পড়লাম, এটাকেই বলতেছি আমরা ফার্মেন্টেশন বা গাজন। বিজ্ঞানের যে শাখায় ফার্মেন্টেশন নিয়ে অধ্যয়ন করা হয় তাকে কি বলা হচ্ছে, জাইমোলজি। আর এই জাইমোলজি বা এই যে বিষয়টা একটু আগেও বললাম যে অ্যালকোহল তৈরি করতে পারতেছে, পরে পাউরুটি ফুলাচ্ছে, এই জিনিসগুলোকে ব্যবহার করা হচ্ছে কোথায় কোথায়, অ্যালকোহল, মদ, পাউরুটি ইত্যাদি শিল্পে কিন্তু ব্যবহার করা হয়, বেকারি শিল্পে আর কি ব্যবহার করা হয়। আর ফরাসি রসায়নবিদ লুই পাস্তুর, তিনি ইস্টের ফার্মেন্টেশন প্রক্রিয়ার বর্ণনা দেন এবং একে অক্সিজেনবিহীন শ্বসন হিসেবে আখ্যায়িত করেন। এগুলো এমসিকিউর জন্য আমরা পড়ে ফেলব। তাহলে প্রকৃত এবং আদিকোষী এদের ক্ষেত্রে শ্বসন তাহলে কোথায় কোথায় হলো, একটা চার্ট দেওয়া আছে 301 পৃষ্ঠায়, এমনি অ্যাট এ গ্ল্যান্স হিসেবে এমসিকিউ এর জন্য আমরা একটু দেখে নিই। তাহলে গ্লাইকোলাইসিস যেটা হয়েছিল এটা কোথায় হলো, এটা মাইটোকন্ড্রিয়ার বাইরে অর্থাৎ সাইটোপ্লাজমে হলো, আর মাইটোকন্ড্রিয়ার ভিতরে হলো বাকি দুইটা। মাইটোকন্ড্রিয়ার ভিতরে আবার কোথায়, ম্যাট্রিক্সে হয়েছিল ক্রেবস চক্র, আর ইনার মেমব্রেন বা ভেতরে যে ক্রিস্টি যেটা ছিল ওখানে হয়েছিল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আদিকোষীর ক্ষেত্রে কি হবে, অবাত শ্বসন হবে, এবং তাদের ক্ষেত্রে সেগুলো কোথায়, যে গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে হবে, আর পাইরুভিক অ্যাসিডের যে অসম্পূর্ণ জারণ সেটা হচ্ছে ওই সাইটোপ্লাজমেই হয়। আর কখনো কখনো দেখা যায় যে কিছু আদিকোষ আছে যাদের ক্ষেত্রে আবার ওই যে আছে যে একটু মধ্যম ধরনের, অর্থাৎ একটা একেবারে আদিকোষী আর একটা উন্নত শ্রেণীর মাঝামাঝি পর্যায়ের কিন্তু কিছু প্রাণী বা অণুজীব আছে, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে এই যে এদিকে যেটা দেওয়া আছে ডান দিকে, গ্লাইকোলাইসিস, ফার্মেন্টেশন, ক্রেবস চক্র এগুলো হচ্ছে সাইটোপ্লাজমে, আর প্লাজমা মেমব্রেনের ভেতরের তল এখানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। মূলত আমরা প্রকৃত কোষের কোনটা কোথায় হচ্ছে এটাই মনে রাখবো, এটাই এমসিকিউতে আসে। এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা।